72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে ওসমান হাদি, গুলি চালানো সন্ত্রাসী শনাক্ত, গ্রেফতারে চলছে অভিযান, জানালেন ডিএমপি কমিশনার। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। মুখপাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শাহবাগ ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, দুর্বৃত্তদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি। প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামায়াত এনসিপি নেতাদের বৈঠক, দেশের ভেতরে বাইরে নির্বাচন বিরোধীরা সক্রিয়, বললেন সালাউদ্দিন। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে বিভেদ না থাকে, তাহলে পরে আমরা জাতীয়ভাবে এই জাতীয় সকল ধরনের সন্ত্রাসকে মোকাবিলা করতে পারবো। 7.5 ঘন্টায় নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের ঝুটগোডাউনে লাগা আগুন, কমপক্ষে 45 জনকে উদ্ধার করেছেন ফায়ার ফাইটাররা। অনুরোধের বছর পেরোলেও ঢাকায় ভিসা সেন্টার খোলেনি ইউরোপের নতুন কোনো দেশ, পড়াশোনার সুযোগ হাতছাড়া হয়েছে অনেকের, দেশগুলোর সাথে আলোচনার তাগিদ। মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন, এফআরকেআর হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শুক্রবার দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী। গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগরে অটোরিকশায় যাওয়ার সময় সন্ত্রাসীরা ওসমান হাদির মাথায় গুলি ছোঁড়ে, এরপর ঢাকা মেডিকেলে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা অপারেশনের মাধ্যমে গুলি বের করে আনেন, তারপর তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানান, অপারেশন চলাকালে হাদির দুবার কার্ডিয়াক অ্যারেস্টের পাশাপাশি প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে ঢাকা মেডিকেলের লাইফ সাপোর্ট থেকে পরিবারের সিদ্ধান্তে ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বাম দিক দিয়ে ঢুকে ডান দিকে বের হয়ে গেছে বুলেটটা। তো এটা মানে ম্যাসিভ ব্রেন ইনজুরি বলতে যা বোঝায় সেটাই, এবং ব্রেন স্টিম মগজের যে কাণ্ড, সেই কাণ্ডের পাশ দিয়ে বুলেটটা বের হয়ে গেছে, কাণ্ডেরও ইনজুরি হয়েছে। এখন ওনাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ওনাকে আমরা বাঁচিয়ে রাখছি। তবে আসার কথা যেটা, যে সাইন অফ লাইফ যেটা বলে, জীবনের চিহ্ন, এটা ওনার ভেতরে এখনো আছে। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনা এখন পর্যন্ত পরিবার বা কোনো পক্ষ থেকে মামলা দায়ের হয়নি। বেশ কয়েকজনকে নজরদারিতে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সিসিটিভি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট বোঝা না যাওয়ায় সুচারুভাবে বিশ্লেষণ চলছে। তাছাড়া নজরদারিতে থাকা ব্যক্তিদের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবারই ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, হাদির উপর হামলার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই হামলাকারীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করছে। এদিকে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে, শিগগিরই গ্রেফতার করা হবে। সকালে রাজধানীর রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে ডিএমপি কমিশনার বলেন, ঘটনার তদন্ত চলছে, এখনই বেশ কিছু বলা যাচ্ছে না, আর সংসদ নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। আমরা মিডিয়াতেও দিয়ে দিছি, প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো ইনশাআল্লাহ। প্রথমে যাচ্ছি এভারকেয়ার হাসপাতালে, সেখানে সহকর্মী আহমেদ রেজা আছেন এবং গতকালকে যে ঘটনাস্থল বিজয়নগরে আরেকজন সহকর্মী আছেন। আমরা যাচ্ছি প্রথমে রেজার কাছে। রেজা, ওসমান হাদিকে তো 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার তথ্য আমরা জানি, চিকিৎসকরা এছাড়া আর কোনো তথ্য দিয়েছেন কিনা একটু বিস্তারিত করে আমাদের জানাবেন।
বৃষ্টি 48 থেকে 72 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার কথা রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে। তবে সেটি আনুষ্ঠানিকভাবে আসলে তারা গণমাধ্যমে বলেননি, যেটির বিষয়ে আমরা আসলে অনানুষ্ঠানিকভাবে বা অসমর্থিত সূত্রের মাধ্যমে সেটি আসলে এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে সকালবেলা চিকিৎসকদের একটি অর্থাৎ আজকে আপনি জানেন যে গতকাল রাতে এখানে এভারকেয়ারে স্থানান্তর করা হয়েছে শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে, এবং প্রথম ধাপে যে অস্ত্রোপচার হয়েছিল তার পরপরই তাকে এখানে স্থানান্তর করা হয় এবং তার পরপরই কিন্তু আলাদা নিবিড় পর্যবেক্ষণ রয়েছে। সকালের ধাপে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেই বোর্ডের মাধ্যমে একটি তাকে নিরীক্ষণ করা হয় এবং নিরীক্ষণের পরে একটি সভা হয় এবং সভা শেষে কিন্তু যেটি এখন পর্যন্ত জানানো রয়েছে যে তিনি এখনও শঙ্কামুক্ত নয়, এমনি তিনি খুবই সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং দেশবাসীকে আসলে দোয়া করতে বলেছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি মূলত একটু আগে গণমাধ্যমে কথা বলছিলেন এবং মেডিকেল বোর্ডের যে তথ্যটি তিনি আসলে গণমাধ্যমে জানিয়েছিলেন আমাদেরকে যে সকালবেলা সেই সভাটি হওয়ার পরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তার বড় ভাই অর্থাৎ শরীফ ওসমান হাদির বড় ভাইকে এই বিষয়গুলোই জানানো হয়েছে যে তিনি এখনও সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তবে এই যে 48 থেকে 72 ঘন্টা এটি আসলে খুবই ক্রুশিয়াল বা অনেক গুরুত্বপূর্ণ বলা হচ্ছে, কারণ এই সময়টাতে রোগী যেভাবে অর্থাৎ এই ধরনের পেশেন্টদের এই অস্ত্রোপচারের পরপরই এই সময়টুকু খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং মূলত এই গুরুত্বপূর্ণ সময়ে তাকে যে চিকিৎসাটি দেওয়া হচ্ছে সেটি তার শরীর এবং তিনি কিভাবে নেন এবং সাপোর্ট করেন সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। ফলে সেটি তার আসলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক তিনি যেমনটি বলছিলেন যে পুরো দেশবাসীকে দোয়া করতে হবে শরীফ ওসমান হাদির জন্য, সেটি আসলে এখন এই জায়গা থেকে সবশেষ তথ্যটি রয়েছিল। বৃষ্টি, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন রেজা, ধন্যবাদ জানাচ্ছি। আমার আরেকজন সহকর্মী রিয়াজ রায়হান অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন বিজয়নগরের গতকালকের ঘটনাস্থলে তিনি আছেন। রিয়াজ, ডিএমপি কমিশনার তো জানালেন যে গুলি চালানো সন্ত্রাসী শনাক্ত হয়েছে এবং আরো কয়েকজনকে নজরদারিতেও রাখা হয়েছে, এছাড়া আর কোনো তথ্য আছে কি? আজ গতকাল থেকে আসলে পুলিশ বলার চেষ্টা করছে বা ডিউটি থেকে বারবার বলা হচ্ছে যে তারা শনাক্ত করার চেষ্টা করছে এবং কয়েকজন তদন্তকারী দেখেছে। যেহেতু গতকাল ঘটনা ঘটার পরপরই দুজন ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা তারা বলেছেন যে এই দুজন সন্দেহভাজন গত কয়েকদিন ধরেই ছিল এবং গতকাল সকাল থেকেও হাদির সঙ্গে বিভিন্ন গণসংযোগের যেসব এলাকায় গিয়েছে সেখানে ছিলেন। তারা বলছেন যে তারা মুখে মাস্ক পরিহিত ছিল। মূলত তাদের পরিধেয় বস্ত্র, হাতের ঘড়ি থেকে শুরু করে তাদের যে সন্দেহজনক আচরণ সব কিছুর সঙ্গে গতকাল যখন গুলিবর্ষণ হয় মোটরসাইকেলে থাকা যে দুই ব্যক্তি, সেই দুই ব্যক্তির অবয়ব এবং তাদের যে পরিধেয় বস্ত্র সেই সব কিছু মিলিয়ে ডিএমপি একটি সিদ্ধান্তে উপনীত হয়েছে যে পেছনে যেই ব্যক্তিটি বসে গুলি করেছেন তিনি মূলত তার সঙ্গে ছিলেন, হাদির সঙ্গে গতকাল থেকেই ছিলেন, তার বিভিন্ন পোশাকের সঙ্গে সেটি মিল পাওয়া গেছে এবং সেটি নিশ্চিত হওয়ার পরেই তারা গণমাধ্যমের কাছে সেই ছবিসহ এটি পাঠিয়েছেন। এরই মধ্যে নিশ্চয়ই গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দর্শক তাদের চেহারা নিশ্চয়ই যে দেখেছে। তবুও আমরা এই যদি একটু দেখাতে চাই, এই যে ব্যক্তিটি রয়েছে সেই যে ব্যক্তির কথা বলা হচ্ছে তিনি মূলত গতকালকে গুলি করেছেন বলে বলেছেন এবং তার আরও বেশ কিছু ছবি দিয়েছে যেখানে তার একাধিকবার হাদির সঙ্গে এবং আরও বিভিন্ন জায়গায় তাকে দেখা গিয়েছে বলে ডিএমপি বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাতে যেটি জানা গেছে যে গতকাল তার নাম ফয়সাল করিম এবং সেটি ডিএমপির কর্মকর্তারা নিশ্চিত করেছে তার নাম ফয়সাল করিম, তারা কেউ কেউ দাবি করছেন। পাশাপাশি এর সঙ্গে মূলত পুলিশ এখন যে কাজটি করার চেষ্টা করছে যে ফয়সাল করিমের কথা বলা হচ্ছে তিনি গুলি করেছেন, কিন্তু তাকে এই গুলির নির্দেশ কে দিয়েছে বা নেপথ্যে থেকে কারা ইন্ধন দিয়েছে অথবা কারা তাকে এই সহযোগিতা করেছে বা তারা তাকে গুলি করতে পাঠিয়েছে এবং হাদির সঙ্গে দীর্ঘদিন থেকে থাকার জন্য বলেছে, সেসব বিষয়গুলো নিয়ে কাজ করছে এবং তারা বলছে যে এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই বিষয়ে নির্দিষ্ট করে বলার মতো কোনো কিছু হয়নি। সেই কারণে তারা অপেক্ষা করছেন। পাশাপাশি কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে ইঙ্গিত দিয়েছেন যে তারা হয়তো যে কোনো মুহূর্তে এই যে গুলিবর্ষণকারী যে দুই ব্যক্তি ছিলেন সেই দুই ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হবে এবং কেউ কেউ বলছেন যে এরই মধ্যে 3 থেকে 4 জনকে আটকও করার গুঞ্জনও শোনা যাচ্ছে, যদিও সেটি একেবারে অসমর্থিত সূত্র। সুতরাং নিশ্চিত করে যখন বলবো তখন নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শক বিষয়টি জানিয়ে দেব।
নিশ্চিত তথ্য পাওয়ার পরেই আপনার কাছ থেকে আমরা সেগুলো জানবো। এই মুহূর্তের আপডেট জানানোর জন্য রিয়াজ ধন্যবাদ জানাচ্ছি। ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় রাজধানীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে ইনকিলাব মঞ্চ। শনিবার দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশ থেকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারে অন্তর্বর্তী সরকারকে 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতারা। বিক্ষুব্ধরা জানান, অভ্যুত্থানের পর শীর্ষ সন্ত্রাসীদের কারামুক্তি ও বিদেশ থেকে ফেরার সুযোগ তৈরি হয়। এতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার কারণেই দিনে দুপুরে ওসমান হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে, যার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও দাবি করেন বিক্ষুব্ধরা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিকে ও গোষ্ঠীকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। আমাদের চোখে কি অশ্রু থাকবে নাকি আগুন থাকবে? সেই আগুনে পরাজয়ী শক্তিকে ভস্ম করে দিতে আমরা সবাই একতাবদ্ধ হব। বাংলাদেশে ভারতের দূতাবাস বন্ধ করে দিয়ে তাদের সাথে সকল কার্যক্রম বন্ধ করে দিতে হবে। আমরা জানি এই ভারতের মদদে খনি লীগ এই হাদি ভাইয়ের উপর আক্রমণ করেছে, এই বাংলাদেশের বুকে আক্রমণ করেছে। আমরা এ পর্যায়ে শাহবাগে যাচ্ছি, সেখানে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখা হচ্ছে, শুনে আসতে চাই। ঠেকানোর জন্য যেমন কুকুর তেমন মুকুর না দিলে এই সুশীল সমাজ দিয়ে, এই সুশীল প্রতিষ্ঠা দিয়ে কিচ্ছু হবে না। আওয়ামী লীগ কুকুরের নাম, ওদেরকে কুকুর বললেও কুকুর অপমান হবে। ওদেরকে যেমন কুকুর তেমন মুকুর দিতে হবে। আপনারা দেখেছেন আমাদের হাদি ভাইকে গুলি করার আগে, আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে কিন্তু তাকে নানাভাবে বিভিন্ন দেশি বিদেশি নাম্বার থেকে হত্যা হুমকি দেওয়া হচ্ছিল। হাদি ভাই সেটা নানা বক্তব্যে বলেছেন, সংবাদ সম্মেলনে বলেছেন, ফেসবুক পোস্টে বলেছেন, কিন্তু আমরা দেখি না ইন্টারিমকে কোনো ব্যবস্থা নিতে। আজকে সেই একইভাবে হুমকি কিন্তু আমাদেরকে দেওয়া হচ্ছে। আমার নাম্বারেও বিগত কয়েকদিন যাবত বিভিন্ন নাম্বার থেকে ইন্ডিয়া থেকে ফোন দেওয়া হচ্ছে, আমাকে এই করবে সেই করবে, আমার কল্যাণে নামে ঝুলিয়ে রাখবে। আমরা কার কাছে বলবো? ইন্টারিমকে বলবো? এই ইন্টারিম মতো সুশীল ইন্টারিম আমরা চাই নাই। এই ইন্টারিম তোমাদের সোজা বলতে চাই, আমরা যে রক্ত দিয়ে একটা দেশকে মুক্ত করে তোমার তুলে দিলাম, তোমরা তোমাদের সুশীলতা দিয়ে আমাদের সাথে স্পষ্ট বিশ্বাসঘাতকতা করেছো। এই সুশীল ইন্টারিম একই সাথে এই সুশীল ইন্টারিমকে আরো সুশীল হওয়ার জন্য প্রেরণা যোগাচ্ছে সোশ্যাল মিডিয়া। আপনারা দেখেছেন সেই ঘটনাকে নানাভাবে কেন্দ্র করে আকামা জামালের ঘটনাকে চ্যানেলে থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া এবং আওয়ামী লীগের তাদের এখনো রাজনৈতিক অধিকার আছে। আমি ধরেছি একজন হত্যার হুমকি দেওয়া অধ্যাপক, যে কিনা হচ্ছে আমাদেরকে ব্যাসবাই করতে বলেছে, তাকে ধরতে চেয়েছি, অথচ মিডিয়া ফ্রেমিং করছে যে একজন শিক্ষককে হেনস্থা করা হচ্ছে। এই যে মিডিয়ার সুশীল চরিত্র, এই সুশীলতা দিয়ে আমরা কোনোদিন এই বাংলাদেশকে আওয়ামী লীগ মুক্ত করতে পারবো না। আমরা ছিলাম শাহবাগে, ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখা হচ্ছিল, সরাসরি দেখাচ্ছিলাম। এদিকে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে চুরির ঘটনা ঘটেছে। গতরাতে শহরের খাসমহল এলাকায় এই ঘটনা। পুলিশ ও স্বজনরা জানায়, বাড়িতে কেউ না থাকায় জানালা ভেঙে ঘরে প্রবেশ করে চোর। তবে কি পরিমাণের মালামাল চুরি হয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নলসিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আলম। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওসমান হাদির উপর হামলা বাংলাদেশের উপরই হামলা বলে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এমন হামলা চালিয়ে নির্বাচন বানচাল করা যাবে না। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে বেরিয়ে এসে মন্তব্য করেন তিনি। বলেন, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপরে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিলে এখন এমন ঘটনা ঘটত না। আর সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের নিরাপত্তা বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক বিতর্ক যতই থাকুক, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান বিএনপির এই নেতা। ডক্টর ইউনূসের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াত ও এনসিপির নেতারাও। বৈঠক শেষে নাহিদ ইসলাম দাবি করেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগকে সহায়তা করছে ভারত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী এবং সরকার, জনগণ, রাজনৈতিক দলসমূহ মিলে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এগুলোকে মোকাবিলা করি, ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা আমরা বন্ধ করতে পারবো। ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত ছাড়া আওয়ামী লীগ এই ধরনের পরিকল্পনা করতে পারে না। ফলে অবশ্যই ভারত সরকারকে, আমাদের এখানে যারা ভারতীয় দূতাবাস আছে, তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে।
যমুনার সামনে আছেন সহকর্মী লাভলি বিথি, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। আমাদের একটু জানাবেন, এই যে বৈঠকটি হচ্ছে সেখানে আসলে আর কারো যমুনায় আসার কথা রয়েছে কিনা, কারণ আমরা কিছুক্ষণ আগেই শুনছিলাম বিএনপির পক্ষ থেকে কথা বলা হচ্ছিল, এনসিপির পক্ষ থেকে কথা বলা হচ্ছিল। বিএনপি এনসিপির বাইরে বৃষ্টি, জামায়াত ইসলামী, এই তিনটি দল একসাথে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। এর বাইরে এখন এই মুহূর্তে ওসমান হাদির পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। যদিও জামায়াত ইসলামীর প্রতিনিধি দলটি গণমাধ্যমের সাথে কথা বলেন, কিন্তু বাকি যেমনটি বলছিলেন যে বিএনপি এবং এনসিপি কথা বলেছে। তবে একটি বিষয় দুটি দলই আমাদেরকে নিশ্চিত করেছে এবং তাদের বক্তব্য কিন্তু আজকে প্রায় পুরোটা কিন্তু একই সুরে তারা কথা বলেছেন, ঐক্যের ডাক দিয়েছেন। ওসমান হাদির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, তাদের যে বক্তব্য ছিল কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পূর্ব পরিকল্পিত। এবং আওয়ামী লীগের কথা তারা বলছেন যে আওয়ামী লীগ ভারতের মদদে সহায়তায় হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে, নির্বাচনকে বানচাল করতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে নির্বাচনকে বানচাল করতে পারবে না তারা। তার কারণ হচ্ছে যে রাজনীতির মাঠে এক দল আরেক দলের বিপক্ষে কথা বলবে, কিন্তু যখন ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন হয় বা ফ্যাসিস্টের বিরুদ্ধে গিয়ে কথা বলতে হবে, তখন রাজনৈতিক দলগুলো এক। এবং বিএনপি এনসিপি সে একই সুরে বলল যে তারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে তারা এক, এবং ইনকিলাব মঞ্চের যে গণপ্রতিরোধ সমাবেশে ডাক দিয়েছে সেই সমাবেশে তারা অংশগ্রহণ করবে এবং দলগুলো যে দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকবে, আবারও প্রয়োজনে এক হবে, সেই বিষয়ে সেই বার্তাটি তারা পরাজিত শক্তি, পতিত শক্তিকে দিতে চায়, এমনটি কিন্তু এখানকার যে প্রতিনিধি দল আছে তারা বলেছেন। এর বাইরে সামনে নির্বাচন, প্রধান উপদেষ্টার কাছে জানতে চেয়েছেন যে এত বড় একটি ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি কোনোভাবে আরও বেশি কঠোর না হয়, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটার কিন্তু আশঙ্কা আরও আছে। সেক্ষেত্রে শুধু প্রার্থীদের নিরাপত্তা না, কয়েকজন প্রার্থী নিরাপত্তা সেই বিষয়টি না, দেশে যারা শহীদ পরিবার আছে, আহত পরিবার আছে, যারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, দেশের মানুষের নিরাপত্তা দিতে হবে। সুতরাং আওয়ামী লীগকে প্রতিরোধ করা না গেলে, সেটা প্রশাসনিকভাবে সর্বাত্মকভাবে যদি প্রতিরোধ করা না যায়, সেক্ষেত্রে এই নিরাপত্তা কিন্তু নিশ্চিত হবে না। সেজন্য দল মত নির্বিশেষে সাধারণ মানুষকেও কিন্তু এই বিষয়ে এক হওয়ার আহ্বান জানিয়েছে এবং তারা আশা করছেন যে পরাজিত শক্তি যত চেষ্টাই করুক না কেন, সেই চেষ্টা কোনোভাবেই সফল হবে না। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ বিথি। ফেব্রুয়ারির নির্বাচন বানচালে মাস্টার প্ল্যান অনুযায়ী কোনো কাজ হচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির আজ সমাপনী দিন। আর সে আয়োজনে রিজভী প্রশ্ন রাখেন, ইউনূস সরকারের আমলে কেন দেশে সন্ত্রাসের রাজত্ব চলছে। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের মানুষ মবক্রেসি দেখতে চায় না, শান্তিপূর্ণ, স্থিতিশীল ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকার রাজনীতি হাতে নিয়েছে বিএনপি। আরও বলেন, মানুষের মনোজগতের পরিবর্তন হয়েছে, তাই সহনশীল বাংলাদেশের জন্য কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার সৃষ্টি করার রাজনীতি, যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে। আমরা দেখেছি একজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ নেতা, উচ্চ পর্যায়ের নেতা, একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা মবক্রেসি চলেছে, সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, তার বিপরীতে কর্মকাণ্ড। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না, আমরা এই রাজনীতি দেখতে চাই না। অবাধ সুষ্ঠু নির্বাচন 12 ফেব্রুয়ারিতে যেটা করার কথা, সেটা কি কেউ কেউ পরিকল্পিতভাবে বিনষ্ট করার চেষ্টা করছে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ভবনে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি। ভোর 5টা 37 আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঝুট কারখানাটি বাবুবাজার সংলগ্ন 12তলা ভবনের নিচতলায় অবস্থিত।
আর অন্যান্য তলায়ও আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে যায়, পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে 20টি ইউনিট যোগ দেয়। ভবনে থাকা 45 জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হচ্ছে। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি, ভেতরে কোনো কেমিক্যালের অস্তিত্বও পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড বলে স্থানীয়রা মনে করছেন। ক্ষয়ক্ষতি নিরূপণ হয়নি এখনো। 2 তলায় লাগছে, যে ঝুটের যে মার্কেটটা ওই মার্কেটের ভিতরে, ওইটা থেকে লাইগা আস্তে আস্তে নিচে গেছে। আমরা চারিদিক থেকে অ্যাটাক করছি যাতে করে আগুনটা আর লিঙ্ক আপ হয়ে অন্যান্য বিল্ডিংয়ে না ছড়িয়ে যায়। এটা আমাদের প্রথম কাজ ছিল, আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এটুকু বলতে পারবো। আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ একটু সময় লাগবে, তবে আমরা নিয়ন্ত্রণের দিকে আগাচ্ছি। আমরা যাচ্ছি ঘটনাস্থলে, সহকর্মী হাসিবুল করিম বিজয় অপেক্ষা করছেন আমাদের জন্য। বিজয়, ভোর 5টা 37 মিনিটে লাগা আগুন, অনেকগুলো সময় আসলে অনেক ঘন্টাই পেরিয়ে গেছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসছে না কেন? কি বলছে ফায়ার সার্ভিসের কর্মীরা? বৃষ্টি, মূলত আগুন যে কারণে নিয়ন্ত্রণে আসছে না সেই বিষয়টি ফায়ার সার্ভিস আমাদেরকে যেভাবে ব্যাখ্যা করছে সেটি হচ্ছে যে এই বিল্ডিংটি আসলে একটি লম্বা একটা বিল্ডিং বলা চলে, বিশাল বড় একটি বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ের নিচতলা এবং দোতলা এই 2টি তালাই হচ্ছে জুটের গোডাউন থেকে শুরু করে কাপড়ের বিভিন্ন দোকান ছিল, এবং উপরের অংশটা হচ্ছে আপনার বাসাবাড়ি অর্থাৎ আবাসিক হিসাবে ব্যবহার করা হতো। তবে আমি যদি একটু বলি যে সকালে ভোর 4টার দিকে কিন্তু আগুনটি লাগে, এবং ফায়ার সার্ভিস তার 1 ঘন্টা পরে এলাকাবাসী বোঝার পরে খবর পায়, এবং ফায়ার সার্ভিস খবর পাওয়ার পরে সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস আসে। আপনি কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়ার কুণ্ডলি কিন্তু বিল্ডিং থেকে উঠছে, এবং এই জিনিসটি কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি বেশ কিছুক্ষণ আগেই, মানে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিস কিন্তু কিছুক্ষণের মধ্যেই 3-4 ঘন্টা পরেই কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসবে এরকম একটা আমাদেরকে বলার চেষ্টা করছিল, বাট এর কিছুক্ষণ পরেই আবার মাঝের যে অংশটা ছিল সেই অংশে কিন্তু আগুন লেগে গিয়েছে। অর্থাৎ এই লম্বা বিল্ডিংয়ের ক্ষেত্রে ভেতরের অনেকগুলো দোকান কিন্তু আসলে আটকে ছিল, অনেকগুলো দোকান বন্ধ ছিল, সেই দোকানগুলোকে আসলে শাটার কেটে তাদেরকে ভেতরে ঢুকতে হচ্ছে, এবং ধোঁয়ার কারণে কিন্তু তাদের এই আগুন নিয়ন্ত্রণে আনা খুবই জটিল হয়ে পড়েছে। আর যেই পরিমাণ আমরা কালো ধোঁয়া দেখতে পাচ্ছি, এই ধোঁয়া আমাদেরকে যে বার্তাটি দেয়, অর্থাৎ ভেতরে কিন্তু আগুন এখনও জ্বলছে। হ্যাঁ, ভেতরের যে আগুনটি রয়েছে সেটি আস্তে আস্তে বাড়ছে, কিন্তু ফায়ার সার্ভিস চেষ্টা করছে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার। তবে সব কিছু মিলিয়ে যদি বলি যে যেই ধরনের মালামাল ভেতরে আছে তার কিছুটা যারা দোকান মালিক রয়েছে বা যারা ব্যবসা করে তারা কিন্তু চেষ্টা করছেন বের করে আনতে, কেউ পারছে কেউ পারছে না। তবে এখন পর্যন্ত আগুন আসলে নিয়ন্ত্রণে কোনোভাবে আনা সম্ভব হচ্ছে না। আগে 14টি ইউনিট কাজ করেছিল, এখন মোটামুটি 20টি ইউনিট কিন্তু এসে পড়েছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। বৃষ্টি, আমরা কালো ধোঁয়াও দেখতে পাচ্ছিলাম, সেই ধোঁয়ার ব্যাপকতাও অনেক। ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন বিজয়। ওসমান হাদির পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস দিয়ে বলেছেন, হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা, মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে। হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে, তাই শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে সরকার সেখানেই চিকিৎসার ব্যবস্থা করবে। এমন নৃশংস হামলার সাথে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বাংলাদেশের অনুরোধের বছর পার হলেও ঢাকায় ভিসা সেন্টার চালু করেনি ইউরোপের নতুন কোনো দেশ। ফলে পোল্যান্ড, রোমানিয়া, ফিনল্যান্ড সহ অনেকগুলো দেশে পড়ালেখার সুযোগ পেয়েও অনেকেই যেতে পারছেন না। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আর্থিক কারণ সহ নানা জটিলতায় ভিসা সেন্টার চালু করতে পারেনি দেশগুলো। আর এই পরিস্থিতিতে দেশগুলোর সাথে আলোচনা বন্ধ না করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 5 আগস্ট 2024 জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই চরম টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক, যার প্রভাব পড়েছে বাংলাদেশিদের ভারত ভ্রমণেও বন্ধ আছে পর্যটক ভিসা। ইউরোপের বেশ কয়েকটি দেশের মিশন নেই ঢাকায়, ফলে দিল্লি গিয়ে ভিসা নিতে হয় বাংলাদেশিদের।
এসব সংকট সমাধানে বছরখানেক আগে দিল্লিতে থাকা ইউরোপের বিভিন্ন দেশের মিশন প্রধানদের ঢাকায় আমন্ত্রণ জানায় বাংলাদেশ। সেখানে বাংলাদেশিদের জন্য ভিসা সেন্টার দিল্লির বদলে অন্য কোথাও স্থানান্তর কিংবা সম্ভব হলে ছোট পরিসরে হলেও কনসুলার সেবা ঢাকায় চালুর অনুরোধ ছিল প্রফেসর ইউনূসের। এক বছর পেরোলেও সেই সংকটের সমাধান তো হয়নি, বরং তা বেড়েছে আরও। সরকার বলছে ঢাকার পক্ষ থেকে অনুরোধ জানানো অব্যাহত থাকলেও বাস্তবতা ভিন্ন। আর ভিসা না দেওয়ার পেছনে ভুয়া কাগজপত্র সংকট আরও বাড়াচ্ছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। কাউকে বলছি যে তোমাদের সাথে অনেক ভিসা আদান প্রদান হয়, তোমরা একটা ছোট্ট মিশন খোলো এখানে, অথবা বলছি যে অন্যান্য দেশে অ্যালাউ করো। যেমন কোনো দেশে অ্যালাউ করছে, কিন্তু সেই দেশেও তো আমাদের কারণেই ভিসা রেস্ট্রিকশন হচ্ছে, কাজেই তাদেরকে তো আমি দোষারোপ করতে পারি না। একটা ব্যাংক স্টেটমেন্ট যে ব্যাংকে গিয়ে নেবে, তার পরিবর্তে ওই এজেন্টের উপর ছেড়ে দেওয়া হয়, সে একটা ফেক স্টেটমেন্ট দিয়ে দেয় এবং তারপরে ভিসা নিয়ে সমস্যা হয়। তবে ঢাকায় নতুন করে কোনো দেশের ভিসা সেন্টার চালু যে জটিল প্রক্রিয়া, সে কথা স্মরণ করিয়ে এটি নিয়ে টার্গেট দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাওয়ার তাগিদ দেন সাবেক কূটনীতিকরা। এই জন্য সরকারকে যেটা করতে হবে সেটা হলো একটা জনসচেতনতা তৈরি করা, যে যারা জেনুইন ছাত্র তারাই যেন বিদেশে পড়ালেখার জন্য আবেদন করে এবং তাদের কাগজপত্রের মধ্যে স্বচ্ছতা এবং একই সঙ্গে ডকুমেন্টেশনগুলো যেন যথাযথ থাকে। যাদের এখানে ভিসা ফ্যাসিলিটিস নাই তাদেরকে সরকার বারংবার অ্যাপ্রোচ করতে পারে এবং ওই অ্যাপ্রোচ করা ছাড়া আর বিকল্প কিছু নাই। স্বপ্নের ইউরোপ যাত্রা নির্বিঘ্ন করতে এজেন্টদের উপর নির্ভরশীল না থেকে প্রয়োজনীয় কাগজপত্র জমার আগে আবেদনকারীদের চেক করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরে জেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, এতে বেশ কিছু নথিপত্র পুড়ে গেছে। ভোররাত 4টার দিকে শহরের মজিপুর এলাকায় এই ঘটনা ঘটে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় এক দুর্বৃত্ত গেট টপকে কার্যালয়ে ঢোকে, পরে জানালার কাঁচ ভেঙে পেট্রোল ঢেলে ওই কক্ষে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। জেলা নির্বাচন কর্মকর্তা জানান, এই বিষয়টি টের পেয়ে নাইট গার্ড ও এক কর্মচারী দ্রুত আগুন নেভান, তবে বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে নাশকতাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গোপালগঞ্জের আদালত পাড়ায় শুক্রবার রাতে ককটেল ছুঁড়েছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দুর্বৃত্তরা আদালতের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরের মজিপুর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকিনা বেগম বাড়িতে একাই থাকতেন, তার 2 সন্তান বিদেশে থাকে। গতরাত 3:30টার দিকে ছাদের সিঁড়িঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে দুর্বৃত্তরা। এই বিষয়টি টের পেয়ে সকিনা বেগম চিৎকার করলে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়, পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সকিনা বেগমের। ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুট না হলেও ডাকাতের সময় বাধা দেয়া এই হত্যাকাণ্ড বলেই ধারণা করছেন স্বজনরা। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। মামলার জালে আটকা 4 লাখ কোটি টাকার বেশি, যার বেশিরভাগই আদায় অযোগ্য। বিপুল খেলাপি ঋণের কারণে নানা নেতিবাচক প্রভাব পড়ছে ব্যাংক ও অর্থনীতিতে। ব্যাংকাররা বলছেন, খেলাপি আদায়ে তারা তৎপর, যে কারণে মামলার পরিমাণও বাড়ছে। আদালতের স্টে অর্ডার খেলাপি আদায়ের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলেও জানান ব্যাংকাররা। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনে আইনি সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের। নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া হয়েছে বিগত সময়ে, যার বেশিরভাগই এখন পরিণত হয়েছে খেলাপিতে। লুকানো খেলাপিও সামনে চলে আসায় পরিমাণ ঠেকেছে প্রায় 6.5 লাখ কোটিতে। এসব ঋণ আদায়ে তৎপরতা বাড়িয়েছে ব্যাংক। টাকা ফিরে পেতে অর্থঋণ আদালতে মামলাও হচ্ছে, কিন্তু খুব একটা সুফল মিলছে না।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী জুন শেষে অর্থঋণ আদালতে মামলার সংখ্যা দাঁড়িয়েছে 2,22,341টিতে। এসব মামলায় আটকে আছে 4,07,000 কোটি টাকার উপরে। আগের প্রান্তিকে 2,19,633টি মামলায় আটকে থাকা টাকার পরিমাণ ছিল 3,20,000 কোটি। ব্যাংকাররা বলছেন, খেলাপি আদায়ে সব ধরনের উদ্যোগ নিচ্ছেন তারা, কিন্তু প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে আদালতের স্টে অর্ডার। ব্যাংকের কেসের সবথেকে বিস্ফোরক হচ্ছে স্টে অর্ডার। যেটাই করতে যান না কেন স্টে অর্ডার, কারণ আমি যখন মামলা করছি আমি আমার নামে অ্যাসেট পেয়ে গেছি, এরপরেও যখন জারি মামলা করি তখন আবার ওইটার উপর স্টে অর্ডার আসে, মানে প্রতি পদে পদে স্টে অর্ডার আসছে। ব্যাংকগুলোর এখন আর্থিক অবস্থা মোটেই ভালো নয়, সুতরাং এই জিনিসটি খুব দ্রুততার সাথে একটা মামলা কেসগুলো যদি আমরা ফয়সালা করতে পারি তাহলে এটা হবে। চলতি বছরের এপ্রিল জুন প্রান্তিকে অর্থঋণ আদালতে 11,944টি মামলা নিষ্পত্তি হলেও নতুন করে মামলা হয়েছে 14,652টি, অর্থাৎ নিষ্পত্তির চেয়ে নতুন মামলার সংখ্যা বেশি। বিশ্লেষকরা বলছেন, অর্থঋণ আদালতে প্রতিটি মামলার সাথে গ্রাহকের আমানত জড়িত, তাই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হতে হবে। এজন্য প্রয়োজনে আইন সংস্কারের কথাও বলছেন তারা। বিচার ব্যবস্থায় অর্থাৎ অর্থঋণ বিচার ব্যবস্থায় এটার মধ্যে সংস্কার আনা প্রয়োজন, যাতে এটা এই বছরের পর বছর ধরে এটা না চলতে পারে। যেমন একটা মামলা হলে আমাদের একটা নির্বাহী এটা হয়তো 6 মাসের মধ্যে বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা সমাধান করতে হবে, কারণ এটা তো একটা জরুরি একটা প্রয়োজন। আমাদের আর্থিক খাত থেকে যদি আমরা বাঁচাতে চাই, এই ঋণটাকে তো আদায় করতে হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থঋণ আদালতের মামলা নিষ্পত্তিতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে। ব্যাংকের আইন এবং আদায় বিভাগকে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার কথাও বলছে নিয়ন্ত্রক সংস্থা। মামলা দায়েরের মাধ্যমেই দায়িত্ব পালন শেষ না, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য যত ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার, ভালো উকিল নিয়োগ, আদালতের নিয়মিত যোগাযোগ রক্ষা করা, যাতে মামলার মানে কজ লিস্টে তাদের নামটা উপরের দিকে থাকে, এগুলো করতে হবে। এবং তাদের যে লিগ্যাল ডিভিশন আছে ব্যাংকগুলোর এবং রিকভারি ডিভিশন, এই দুটা ডিভিশনকে এখানে সবচেয়ে বেশি মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। খেলাপি আদায় ছাড়া ব্যাংকিং খাত নাজুক অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারবে না বলেও মনে করেন সংশ্লিষ্টরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চলতি বছরে দ্বিতীয়বারের মতো আবারও থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি কথা জানিয়েছেন। তবে এর তোয়াক্কা না করেই ঘোষণার কয়েক ঘন্টা পরেই কম্বোডিয়া সীমান্তে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ব্যাংকক, আর পাল্টা হামলা চালায় নমপেনও। প্রায় সপ্তাহখানেক ধরে চলা সাম্প্রতিক এসব সংঘাতে কমপক্ষে 21 জন প্রাণ হারিয়েছে। সীমান্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গেল কয়েকদিন ধরেই ব্যাপক লড়াই চলছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। পাল্টাপাল্টি গোলাবর্ষণ আর বিমান হামলায় প্রকম্পিত দুই দেশের সীমান্ত এলাকা। সম্প্রতি মাইন বিস্ফোরণকে কেন্দ্র করে ছড়ায় এই উত্তেজনা। এ অবস্থায় আবারও মধ্যস্থতায় ওয়াশিংটন। শুক্রবার চলতি বছরে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড কম্বোডিয়া যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি জানান, দুদেশের নেতাদের সাথে ফোন আলাপের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে উভয় পক্ষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে সব ধরনের গুলিবর্ষণ বন্ধ করতে সম্মত হয়েছে তারা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহায়তায় আমার সাথে তাদের মধ্যে যে মূল শান্তি চুক্তি হয়েছিল সেখানে তারা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ঘোষণার তোয়াক্কা না করেই কয়েক ঘন্টার মাঝে সীমান্তে আবারও ব্যাপক হামলা চালায় ব্যাংকক। বেশ কিছু এলাকা দখলে নিতে রাতভর গোলাবর্ষণ করে থাই সেনারা। জবাবে পাল্টা হামলা চালায় নমপেনও। এতে হতাহত হয় অনেকে। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানান থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল। নিজ ভূখণ্ড ও জনগণের প্রতি সব রকম হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন এ নেতা। আমাদের ভূখণ্ড ও জনগণের জন্য সব ধরনের হুমকি বন্ধ না হওয়া পর্যন্ত থাইল্যান্ড সামরিক অভিযান চালিয়ে যাবে। যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় থাইল্যান্ড কম্বোডিয়া শান্তি চুক্তি হয় চলতি বছরের জুলাইয়ে। এরপরই স্বাভাবিক হতে শুরু করে দুদেশের সীমান্ত পরিস্থিতি। তবে গেল নভেম্বরে থাইল্যান্ডের একটি সীমান্ত এলাকায় ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয় বেশ কয়েকজন থাই সেনা। এর দায়ে নমপেনের উপর চাপিয়ে শান্তি চুক্তি স্থগিতের ঘোষণা দেয় ব্যাংকক। রেসমানা সাইমা, যমুনা নিউজ। আর দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজন এ পর্যন্তই ছিল। পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। দেখার আমন্ত্রণ রইল।